প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রমনায় 5টি থানার ভবন নির্মাণের কাজ উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য দেশের বাইরে থেকে অস্ত্র আসছে। বলেন, প্রতিবেশী দেশে ফ্যাসিস্টদের ইন্ধনে দুর্গাপূজা বানচালের চেষ্টা করা হচ্ছে। খাগড়াছড়িতে পাহাড়ের ওপর থেকে সন্ত্রাসীরা আধুনিক অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করছে। এই ঘটনা যেন আর ঘটাতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে খাগড়াছড়িতে আটকে পড়া সব পর্যটককে উদ্ধার করা হচ্ছে জানান উপদেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। রোববারের সংঘর্ষ ও অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খাগড়াছড়ির গুইমারার রামসু বাজার এলাকা। পুরো এলাকা থমথমে, ভয় আর আতঙ্কে এলাকাবাসী। সড়কে নেই যান চলাচল, বন্ধ আছে দোকানপাট সহ সব প্রতিষ্ঠান। জারি আছে 144 ধারা। দ্রুত এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের। রামসুবাজারের পুড়ে যাওয়া স্থাপনা থেকে এখনো উঠছে ধোঁয়া। পুরো এলাকায় আগুন ও ভাঙচুরের চিহ্ন। যেন ধ্বংসস্তূপের এক জনপদে পরিণত হয়েছে খাগড়াছড়ির গুইমারার এ এলাকা। এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতার কেন্দ্রে পরিণত হয় গুইমারার রামসুবাজার। পাহাড়িদের অনেকেই নিরাপত্তার অভাবে আশ্রয় নিয়েছেন অন্যত্র। অতীতে কখনো এমন সংঘাত দেখেনি গুইমারার মানুষ। এই গুইমারাতে অন্তত প্রপার এরিয়া 30 বছরের ভিতরেই প্রথম দেখছি যে কালকে বলতে পারি না, আমরা শুধু নিজের জীবনটা নিয়ে পিছন দিয়ে ফালাই গেছি। কিছু জানি না কি হয়েছে। গোলাগুলি শুনছে, দেখতেছি সব ফুরাই দিতেছে। আতঙ্ক বই অবশ্যই আছে। আমি প্রেসার রোগী, তারপর আমার স্টুডেন্ট এরা না আসলে আমাকে না চিহ্নিত, এরা আমাকে মেরে ফেলতো। এরা আমাকে সেভ করে নিয়ে গেল ওনার বাসায়। সাতান্নশী মহল আসলে এটার পেছনে উস্কে দেওয়ার পেছনে কাজ করছে। আর ঘটনার সূত্রপাত আসলে সেনাবাহিনীর উপর আক্রমণ যখন করা হয়েছে তখনই আসলে সাধারণ বাঙালি যারা আছে এরা আসলে একটু ক্ষিপ্ত হয়ে গেছে। রোববারের সংঘর্ষের পর গুইমারায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রামসু বাজারের প্রবেশ পথে সড়কে সতর্ক প্রহরায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া গোটা জেলায় জারি রয়েছে 144 ধারা। তবে নিরাপত্তা শঙ্কা কাটেনি এলাকাবাসীর। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাথে প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে, জানালেন পুলিশ সুপার। ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা জানার সঙ্গে সঙ্গে তাদের যে ভিকটিম তার বাবা মা সহ পুলিশ গিয়ে তাকে আমরা হাসপাতালে নিয়েছি। সর্বোচ্চ ট্রিটমেন্ট এবং আইনি যে বিষয়গুলো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। রোববার গুইমারায় সংঘর্ষের ঘটনায় গুলিতে 3 জন পাহাড়ি নিহত হন। এ সময় সেনাবাহিনীর এক মেজর সহ 13 সেনা সদস্য এবং ওসি সহ 4 পুলিশ সদস্য আহত হন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে চলমান অবরোধে দুর্ভোগে পড়েছেন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা। সোমবার দুপুর থেকে ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করায় শুরু হয়েছে যান চলাচল। তবে 9 উপজেলা ও রাঙামাটির সঙ্গে যানবাহন চলাচল বন্ধের কারণে নষ্ট হচ্ছে ট্রাকে থাকা বিভিন্ন কাঁচা পণ্য। খাগড়াছড়ি গেইটে এইসব ট্রাক আটকে আছে 3 দিন ধরে। পানছড়ি যাওয়ার কথা থাকলেও গরমে নষ্ট হয়ে যেতে শুরু করেছে ট্রাকে থাকা আলু, পেঁয়াজ সহ বিভিন্ন কাঁচাপণ্য। জেলায় শুরু হওয়া অবরোধের প্রায় 60 ঘণ্টা পর সোমবার দুপুর থেকে ঢাকা চট্টগ্রামে যান চলাচল শিথিল করা হয়েছে। তবে রাঙামাটি ও জেলা শহরের সাথে দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, রামগড় সহ 9 উপজেলায় যোগাযোগ বন্ধ। অনেক মাল নষ্ট হয়ে যাচ্ছে বন্ধ রাখার কারণে। এখন এখান থেকে রাস্তা বন্ধ, হরতালের কারণে যাইতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা গাড়িতে কাঁচামাল আছে। আমরা এখানে খুবই কষ্টের মাধ্যমে আছি। আমরা চাই যে এখানে একটা সমাধান করিয়ে ফেললে তাড়াতাড়ি। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন বেড়াতে যাওয়া পর্যটকরাও। তবে সেনা নিরাপত্তায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলদাগাউসিয়া থেকে আসছি শনিবার ভোরে। এখানকার থমথমে অবস্থা আমরা এরকম সিচুয়েশন আগে দেখি নাই। আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে যেতে পারি নাই।
পাহাড় অশান্ত করতেই চক্রান্তকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। আর এসব বিষয় মাথায় নিয়েই কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। যেসব ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলার প্রসেসগুলো শুরু করব। গত 23 সেপ্টেম্বর মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রতিবাদে শনিবার থেকে অবরোধের ডাক দেয় জুম্মু ছাত্র জনতা নামে একটি পাহাড়ি সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি ও গুইমারায় শনি ও রোববারের সাম্প্রদায়িক সহিংসতার জন্য ইউপিডিএফকে দায়ী করে বিবৃতি দিয়েছে সেনাবাহিনী। রোববার রাতে সেনাবাহিনীর ফেসবুক পেজে বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠনগুলো খাগড়াছড়ি ও গুইমারাতে পরিকল্পিতভাবে নাশকতা করেছে। এতে দাবি করা হয়, গত বছরের 19 সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে দীঘিনালা ও রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় 3 জন নিহত সহ বেশ কয়েকজন এলাকাবাসী আহত হন। ঘটনার 1 বছর পূর্তিতে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করে এবং একই ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা করে। সেনাবাহিনী আরও জানায়, পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করতে এলাকার নারী ও স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে ইউপিডিএফ। খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, আজকে গুইমারায় পরিস্থিতি কেমন দেখছেন? অবরোধের কি ধরনের প্রভাব পড়েছে? দেখুন, গত শনিবার থেকে কিন্তু খাগড়াছড়িতে 144 ধারা জারি রয়েছে, অর্থাৎ আজকে 3য় দিনে পড়ল। এবং একই সাথে এখানে পাহাড়ি যে জুম্মু ছাত্র জনতার যে আহ্বানে যে সড়ক অবরোধ চলছে, সেটির পরিস্থিতির কারণে আসলে খাগড়াছড়ি কার্যত অনেকটাই বলা যায় যে জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানকার পরিস্থিতি অনেকটাই এখন পর্যন্ত থমথমে। আপনি জানবেন যে আজকে দুপুর 12টা থেকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম এবং ঢাকা এই দুটি সড়কে যে যান চলা অবরোধ সেটি শিথিল করা হয়েছে, অর্থাৎ সেখানে গাড়ি চলাচল করছে আমরা জানতে পেরেছি। এবং এই কয়েকদিনে যে সমস্ত পর্যটক আটকা ছিল তারা কিন্তু আজকে প্রায় 3 দিন পরে কিন্তু তারা খাগড়াছড়ি ছাড়তে পেরেছে, অর্থাৎ যান চলাচল দুইটি সড়কে চলাচল স্বাভাবিক হওয়ার কারণে সেটি সম্ভব হয়েছে। এবং আজকে দুপুরবেলা যে সমস্ত সাজেকে যে সমস্ত পর্যটকরা এতদিন আটকা ছিল, প্রায় 518 জন পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে ঢাকা বা চট্টগ্রাম যে যার গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা গুইমারার যে অবস্থাটা জানতে পেরেছি, সেখানে আসলে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু কালকে যে সহিংসতার ঘটনা হয়েছে এরপরে প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও সেখানে কিন্তু মানুষের মধ্যে আস্থাহীনতা, বিশ্বাসহীনতা, একই সাথে সেখানে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির শাপলা চত্বরে। সেখানকে আপনি দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ির শাপলা চত্বর একেবারে শহরের প্রাণকেন্দ্র, সেখানেও কিন্তু সমস্ত দোকানপাটগুলো বন্ধ রয়েছে। বিশেষ করে এখানে কয়েকটি খাবারের দোকানের পাশাপাশি ওষুধের দোকান খোলা রয়েছে। এছাড়া পুরো বাজারে আমরা ঘুরে দেখেছি খুব একটা আসলে দোকানপাট খোলা নেই, যে কারণে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। আপনি জানেন একই সাথে আজকে মহাসপ্তমী চলছে, কিন্তু খাগড়াছড়িতে দুর্গাপূজার এখানে কিন্তু কোনো আমেজ নেই। এখানকার যে উৎসবের যে আনন্দ সেটা অনেকটাই ম্লান হয়ে গেছে। গতকালকে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সড়ক অবরোধ শিথিল করার জন্য তারা আহ্বান জানিয়েছে, অন্তত পূজা উপলক্ষে। এখন যেহেতু অবরোধের পরে কিছুটা শিথিল করা হয়েছে অবরোধ, সেক্ষেত্রে এখনো আপনি বলছিলেন যে দোকানপাট বেশিরভাগই বন্ধ রয়েছে, এখানে কি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির কোনো আশঙ্কা করা হচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। অবরোধকারীরা সড়ক অবরোধ করলেও এখানে 144 ধারা জারি থাকার কারণে যে শনিবার দুপুর 2টার পর থেকে যে 144 ধারা জারি করা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত বহাল আছে, যে কারণে আসলে 144 ধারা জারি থাকলে সেখানে আসলে 3-4 জনের বেশি মানুষ এক জায়গায় সংগঠিত হওয়ার সুযোগ থাকে না। সেই জায়গা থেকে আসলে এখানে নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে ডেকে দিয়েছে। বিশেষ করে খাগড়াছড়ির 0 মাইল থেকে শুরু করে কলেজ গেট, চেঙ্গিয়া স্কোয়ার এবং শনিরবড় এলাকা বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর যে পোস্ট বসানো হয়েছে এবং তাদের সন্দেহভাজন কাউকে দেখলে তার সেটা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যে কারণে আসলে এখানে দোকানপাটগুলো বন্ধ রয়েছে এবং মানুষের যে চলাচল সেটা অনেকটা সীমিত করা হয়েছে। এই ছিল খাগড়াছড়ি থেকে সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সারা দেশের পূজা মণ্ডপে সকাল থেকে চলছে দুর্গাপূজার মহাসপ্তমীর ধর্মীয় আচার ও উদযাপন। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী দর্শন, নবপত্রিকা প্রবেশ, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান,
প্রসাদ গ্রহণের মাধ্যমে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা চলছে। এ সময় সব অকল্যাণ দূর করে একটি সুন্দর দেশ গড়ায় দেবীর কাছে প্রার্থনা করেন ভক্তরা। নানা মন্ত্রপাঠের মধ্য দিয়ে পুরোহিতরা সারছেন সপ্তমী পূজা। মায়ের কৃপা পেতে মণ্ডপে ভক্তরা। চট্টগ্রামে পূজা মণ্ডপের সপ্তমীর আয়োজন। পূজার পর মহাস্নান ও মহারতি দেখতে আসেন ভক্তরা। সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার প্রার্থনা করেন। সে অশান্তি থেকে আমরা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই যেন এই সুন্দর একটি দেশ গড়ে তুলতে পারি। মহাভোগের পরে আরতি হবে, আরতির পরবর্তীতে আমরা পুষ্পাঞ্জলির আয়োজন করবো এবং সন্ধ্যায় মহাআরতি হবে, তারপরে আবার শীতল ভোগ হবে। এর মধ্যেই আমাদের আজকে সপ্তমী পূজা সম্পন্ন হবে। রাজশাহীর নাটোরের মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল থেকে ভক্তরা মণ্ডপে গিয়ে অঞ্জলি দেন। শাস্ত্র অনুযায়ী ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। বোধনের ঘটে যেটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল গতকালকে, সেখান থেকে বিল্লবৃক্ষ থেকে কলা বইয়ের নবপত্রিকাকে নিয়ে এসে স্নানের মাধ্যমে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা। খুলনায় পূজা শেষে ভক্তরা মায়ের পায়ে অঞ্জলি দেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় খুলনায় 981টি মন্দিরে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। কাছে তো আসলে সবসময় একটাই চাওয়া থাকে, যেন আমার পরিবারের সবাইকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে। ঢাকের তালে আর শঙ্খধ্বনিতে মুখর বরিশাল কুয়াকাটার মণ্ডপগুলো। উৎসবকে কেন্দ্র করে মণ্ডপ সাজানো হয়েছে নবরূপে। তুমি মায়ের কাছে প্রত্যাশা যে আমরা যেন স্বামী, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব সুখে থাকি। প্রতি বছর যেন এরকম মা আসে এবং আমাদের আশীর্বাদ করে, আমরা যেন ভালো থাকি। সকাল থেকে লক্ষ্মীপুরে 78টি পূজা মণ্ডপে সপ্তমী পূজার আচার অনুষ্ঠান শুরু হয়। নেত্রকোনা, লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে উদযাপন হয় মহাসপ্তমী পূজা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের সাধারণ পূজা মণ্ডপের পাশাপাশি দুটি ছড়াচ্ছে নানা বিষয়ভিত্তিক থিম পূজা মণ্ডপ। কোথাও তুলে আনা হয়েছে বাঙালির চিরায়ত পুতুল নাচ, কোথাও বা কলিযুগে অসুরের নির্যাতনের চিত্র, যা দেখতে এসব মণ্ডপে অতিরিক্ত সমাগম নানা বয়সী নারী পুরুষের। প্রতি বছরই নানা বিষয়ভিত্তিক পূজা মণ্ডপের আয়োজন থাকে চট্টগ্রামে। এবারও নগরীর দক্ষিণ কাট্রলির মণ্ডপে তুলে ধরা হয়েছে বাঙালির লোকজ উৎসবের অন্যতম অনুষঙ্গ পুতুল নাচকে। রঙ্গমঞ্চের মাধ্যমে, এই ভাবনাটার মাধ্যমে আমরা পুতুল নৃত্যকে এখানে প্রকাশ করতে চেষ্টা করেছি। পুতুল নৃত্যের সম্পর্কে আপনারা জেনে থাকবেন, এটা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন লোক সংস্কৃতি, যেটা দিন দিন হারিয়ে যাচ্ছে। যুগে যুগে যখনই অন্যায়, অধর্ম মাথাচাড়া দিয়ে উঠেছে, তখনই কোনো না কোনো রূপে পৃথিবীতে এসেছেন দেবতারা। এমনই বিষয় তুলে ধরা হয়েছে হাজারী লেনের এই মণ্ডপে। আমাদের এবারে ভাবনা হচ্ছে কল্কি অবতার। যুগে যুগে যখনই অসুরের উৎপাত হয়েছে, তখনই ভগবান বিষ্ণু আপনার অবতার রূপে এসে এই পৃথিবীকে রক্ষা করেছেন। ভগবান বিষ্ণু অবতার রূপে, কল্কি অবতার রূপে এই ধরাধামে আসবেন এবং উনি এসে এই ধরাধামকে একটি শান্তি প্রতিষ্ঠা করবেন, অসুর নিধন করবেন। গতানুগতিক ধারার বাইরে এসব ব্যতিক্রমী পূজা আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরাও। সব মানুষের মনস্কামনা পূর্ণ করুক এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশে বাস করতে পারি। ঠাকুরে যেভাবে নিচ্ছে সেভাবে আমরা হয়তো ভাবতেছি আমরা সবাই ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু যা হচ্ছে তা সব ঠাকুরের ইচ্ছাই হচ্ছে। আর্মি থেকে, কোতোয়ালি পুলিশ স্টেশন থেকে, ডিবি থেকে এবং আমাদের স্থানীয় বিট থেকে আমাদের প্রতিনিয়ত খবর নিচ্ছেন। রোববার মহাষষ্ঠীর মাধ্যমে 287টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মহাসপ্তমীর আয়োজন নিয়ে জানাতে এই মুহূর্তে রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, মহাসপ্তমীর কি আয়োজন চলছে? বিশেষ করে এবার থিম ভিত্তিক পূজা মণ্ডপগুলোতে ভিড় বেশি দেখা যাচ্ছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন?
সকাল থেকে মহাসপ্তমীতে সকাল থেকে আমরা দেখেছি যে ঢাক এবং শঙ্কর তালে তালে মন্ত্র এবং যে পঞ্জিকা পাঠের মধ্য দিয়ে আমরা দেখেছি যে নবপত্র যে পূজা সেটি দিয়ে শুরু হয়েছে মহাসপ্তমী এবং এরপরে চক্ষুদান ত্রিনয়নী অর্থাৎ চক্ষুদান হয়েছে। এরপরে আমরা দেখেছিলাম বস্ত্রদান এবং দুপুরে অন্নদান হয়েছে। এরপর এই পর্যায়ক্রমে এই পর্বগুলো চলছে এবং এরপরে সন্ধ্যা আরতি এবং রাতে অঞ্জলি দিয়েই আজকে মহাসপ্তমীর যে পর্ব সেটি সমাপ্ত ঘটবে। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত রাজশাহী জেলায় প্রায় 470টি যে পূজা মণ্ডপ রয়েছে সেগুলোতে এর অধিকাংশ মণ্ডপগুলোতে দেখেছি আমরা দর্শন অর্থাৎ পুণ্যার্থী যারা রয়েছেন, ভক্ত অনুরাগী যারা রয়েছেন তাদের ভিড় দেখা গেছে। তারা আসছেন মায়ের চরণে, তারা অঞ্জলি দিচ্ছেন এবং সেই সাথে তারা আশীর্বাদ গ্রহণ করছেন। এবং এখানে আমরা দেখেছিলাম তারা প্রত্যেকের প্রত্যাশা যে এই ধরনী থেকে যেন কোনো প্রকার সর্বত্র শান্তি বিরাজ করুক, এটি তাদের প্রত্যাশা। এবং তারা এখানে আসছেন কেননা দীর্ঘ সময় পরে মা এসেছেন, মানে তাদের ভাষায় প্রতিমার তারা রূপ তারা দেখছেন এবং সেই সাথে যারা তরুণীরা রয়েছেন তাদের উৎসাহ উদ্দীপনা একটু বেশি। তারা বিভিন্ন মণ্ডপগুলোতে ঘুরছেন, তারা সেই সাথে তারা কোন মণ্ডপটি বেশি ভালো হয়েছে বা কোন মণ্ডপের প্রতিমাটি দেখতে বেশি আকর্ষণীয় হয়েছে সেই সাথে সাজসজ্জাগুলো এই বিষয়গুলো তাদের মধ্যে বেশি কাজ করে এবং তারা দেখছেন এবং তারাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন বা তাদের যে মনের আকাঙ্ক্ষা সেটি ব্যক্ত করছেন। এবং প্রত্যেকটি মণ্ডপেই আমরা দেখেছিলাম পুরোহিতের কাছে আসছেন এবং তারা এখানে যে প্রতিমারা আছেন তার চরণ থেকে তারা অঞ্জলি নিচ্ছেন। এবং যারা ভক্তরা রয়েছেন তারা বারবারই একটি কথা বলছিলেন যে তারা প্রত্যাশা করেন বা মায়ের কাছে তারা চাচ্ছেন যে এই ধরনীতে যেন কোনো প্রকার ভেদাভেদ না থাকে এবং বৈষম্য দূর হোক, শান্তি প্রতিষ্ঠিত হোক, এটি কিন্তু তাদের প্রত্যাশা। এবং এই মণ্ডপগুলোতে মূলত পুণ্যার্থী যারা আসছেন তাদের অধিকাংশেরই কথা ছিল এরকমই। তো রাজশাহী থেকেই ছিল সর্বশেষ। মুস্তাফিজ সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সিরাজগঞ্জ, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, এবার সিরাজগঞ্জে পূজা মণ্ডপগুলোতে কি অবস্থা, এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে? সনাতন ধর্মাবলম্বী শারদীয় দুর্গাপূজা আসছে সপ্তমী দিন। সপ্তমীতে আসলে নবপত্রিকা স্থাপন এবং ঘট স্থাপন এবং দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু আসলে সিরাজগঞ্জে যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছিল। আমরা এখন আছি সিরাজগঞ্জের কালীবাড়ি গোবিন্দবাড়ি মন্দিরে। এখানে আমরা এখন যে পুরোহিত তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে সকালে নবপত্রিকা স্থাপন, মঙ্গল ঘট স্থাপন, মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং ভোগ আরতি শেষে পূর্ণ ভোগ দিয়ে এসে আজকের মতন যেহেতু সপ্তমীর তিথি শেষ হয়ে গেছে এবং সন্ধ্যাতে আসলে এখানে আরতি হবে। এই আরতি হওয়ার পরে কিন্তু আসলে যে পূজার আনুষ্ঠানিকতা সেটা কিন্তু থাকবে না। অষ্টমীর যে পূজা সেটার প্রস্তুতি চলবে। আমরা এখানে দেখছি যে সিরাজগঞ্জে 511টি মন্দিরে এবারে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পূজা উদ্যাপন পরিষদ বলছে যে যেদিন থেকে আসলে দেবীর বোধন হয়েছে সেদিন থেকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি মন্দির মণ্ডপে তারা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা আসলে সিরাজগঞ্জে এই সপ্তমী পূজাতে কিন্তু আসলে যে দর্শনার্থী, সেই দর্শনার্থী এই দিনের বেলায় কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু রাত হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখবো যে এই সিরাজগঞ্জ শহরে আলোক ঝলমলে হয়ে ওঠে এবং তখন কিন্তু আসলে দর্শনার্থী সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে এই আলোকসজ্জা পরিদর্শন করে, পাশাপাশি পুণ্যার্থীরা মায়ের দেবী দর্শন করে। সিরাজগঞ্জের শেরে বাংলা ঐক্য পূজা কমিটি, মহাপ্রভুর মন্দির সহ বেশ কয়েকটি মন্দিরে কিন্তু বিশেষ ধরনের পূজা আয়োজন করা হয়েছে এবং আমরা দেখেছি যে মহাপ্রভু আখড়া এবং শেরে বাংলা ঐক্য পূজা কমিটির মন্দিরে কিন্তু সন্ধ্যার পর থেকে গত 2 দিন ধরে আসলে দর্শনার্থীর উপচে পড়া ভিড় রয়েছে। জেলা পূজা উদ্যাপন পরিষদ বলছে যে গত কয়েক বছরের তুলনায় এই বছরে কিন্তু উৎসব মুখর পরিবেশে এই জেলায় পূজা অর্চনা হচ্ছে এবং আমরা সকালবেলা দেখেছি যে দেশ ও জাতির মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়েছে এবং এই প্রদীপটি আসলে দশমী পর্যন্ত চলবে। এক কথা বলতে গেলে যে সিরাজগঞ্জে কিন্তু দুর্গাপূজার যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ শুরু হয়ে গেছে এবং আমরা দেখেছি যে শুধু সিরাজগঞ্জ না, দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আসলে মানুষ এই সিরাজগঞ্জের পূজা এবং আলোকসজ্জা দেখার জন্য আসছে। রাজশাহী এবং সিরাজগঞ্জ থেকে পূজার সবশেষ আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামের শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান।
দুপুরে নগরীর গোসাইলডাঙ্গা এলাকার কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মণ্ডপের প্রধান পুরোহিত, আয়োজক কমিটি ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবকে সর্বজনীন করতে এবং পূজা মণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নৌবাহিনীও কাজ করে যাচ্ছে। বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর দেশ গড়তে কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় নৌবাহিনী সক্রিয়ভাবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান নৌবাহিনীর এই কর্মকর্তা। শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রাণের উৎসব উদযাপন করতে পারেন সেজন্য নৌবাহিনী সর্বত প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আমাদের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং যে কোনো ধরনের নিরাপত্তাজনিত বিষয়ে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসবে মণ্ডপ পরিদর্শন করেছে র্যাব। সকালে নগরের JM সেন হল চত্বরে মণ্ডপ পরিদর্শন করেন র্যাব কর্মকর্তারা। এ সময় র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান মণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। মণ্ডপগুলোতে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা রয়েছে বলে জানান তিনি। সাদা পোশাকে বিশেষ গোয়েন্দা নজরদারি করা হচ্ছে বলেও জানান র্যাবের এই অধিনায়ক। নির্বিঘ্নে পূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে দুপুরে সিলেট নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে র্যাব। এ সময় র্যাব ৯-এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, সিলেট বিভাগের মণ্ডপগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমাদের র্যাবের গোয়েন্দা দল এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার গোয়েন্দা দল, পুলিশের গোয়েন্দা দল, সকল গোয়েন্দা দলই মাঠে আছে। সকল পূজা মণ্ডপেই হয়তো আছে তারা সাদা পোশাকে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা 24শে সেপ্টেম্বর থেকেই আমরা মাঠ পর্যায়ের সিলেট বিভাগের এবং এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বমোট ৩,২৫১টি পূজা মণ্ডপের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা আমাদের নিয়মিত টহলের পাশাপাশি সার্বক্ষণিক অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনা করে আসছি। দীর্ঘ ১৬ বছর পর ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক রসিক রায় জিও মন্দির থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। মন্দিরে শুরু হয়েছে দুর্গোৎসব। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর সদর উপজেলার আউলিয়াপুরে শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতনী ও ইসকনপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় মন্দিরের সেবায়েত ফুলবাবু নিহত হন। এরপর থেকেই দুর্গাপূজার সময় মন্দির এলাকায় জারি ছিল ১৪৪ ধারা। সম্প্রতি দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে ১৪৪ ধারা প্রত্যাহার করে মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা আয়োজনের অনুমতি দেয় প্রশাসন। ১৬ বছর পর এই মন্দিরে আবারও দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় খুশি ভক্তরা। আমাদের এখানে একটা মার্ডার হয় দুর্গাপূজাকে কেন্দ্র করে। ওর পর থেকে আমাদের 13 সালে দুই পক্ষে একটা করে এখানে কমিটি গঠন করে একবার পূজা হয়েছিল। এবার আমরাও আনন্দ করব মায়ের সামনে। আমাদের পক্ষ থেকে অফিসারদের সমন্বয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে এবং যেহেতু 144 জারি করা হতো, এবার সেইখানে নিরাপত্তার ব্যবস্থাটা আমাদেরকে একটু স্বাভাবিকভাবে জোরদার করতে হয়েছে এবং আমাদের সেই ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। নরসিংদীর আলোকবালিতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। নিহত সাদেক হোসেন আলোকবালি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর প্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার সকালে আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে প্রতিপক্ষের গুলিতে নিহত হন যুবদল নেতা সাদেক হোসেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একটা গ্রুপ নদীপথে আসার চেষ্টা করছিল তাদের বসত বাড়িতে ওঠার জন্য, কিন্তু উপরে যারা ছিল তারা আবার এটা প্রতিরোধ করার চেষ্টা করেছে। সেই শেষ একেবারে সকালবেলার দিকে তখন এই দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। 13 বছরেও রামও সহিংসতার বিচার হয়নি। সাক্ষীদের অনাগ্রহ এবং দীর্ঘসূত্রিতায় আটকে আছে এই বিচার। তবে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন মামলা পুনঃ তদন্ত করে দ্রুত রামও হামলার বিচারের দাবি জানিয়েছেন।
2012 সালের 29 সেপ্টেম্বর কুরআন অবমাননা করে ফেসবুকে ছবি পোস্ট করার অভিযোগ তুলে রাতের আধারে পোড়ানো হয় রামুর 100 বছরের ঐতিহ্য এবং পুরাকীর্তি। মুহূর্তের মধ্যে পুড়ে শেষ হয়ে যায় রামুর 12টি বৌদ্ধ মন্দির এবং অর্ধশত বসতঘর। হামলার পর মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে কক্সবাজার জেলা জজ আদালতে বিচারাধীন। আদালতের সরকারি কৌঁসুলি রামু হামলার এ মামলার বিষয়ে কথা বলতে রাজি হননি। বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বলছেন, সরকারিভাবে করা বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন ফাঁস হওয়ায় সাক্ষীরা অনেকটা ভয়ে সাক্ষ্য দিতে যায়নি। সাক্ষীদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে সাক্ষীরা সাক্ষী দিতে অনীহা প্রকাশ করেছে। সেই দিন রামুতেও ছিল না এমন কিছু মানুষকে সাক্ষীর হিসেবে দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সেদিনের ঘটে যাওয়া হামলার ঘটনার বর্ণনা করতে গিয়ে হতবাক রামুর বৌদ্ধপল্লীর বাসিন্দারা। তারাও চায় এ হামলার বিচার। 13 বছর ধরে যে এটার কোনো কাজ হচ্ছে না, এভাবে করতে থাকলে তো যে সন্ত্রাসীরা হামলা করেছে তাদের যদি বিচার না হয় তাহলে তারা তো বারে বারে কাজটা করবে। যেখানে ব্যর্থ হয়েছে সেখানে আবার রাষ্ট্রবাদী হয়ে যখন মামলা করে সেই মামলার বিচার পাওয়াটা একটু অনেকটা কি কষ্টবিদ্ধ হয়ে যাবে। রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু মনে করেন, বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত হলে মামলার গতি হারানোর আশঙ্কা রয়েছে। আরো বেশি দিন যদি এগুলা পেন্ডিং করে রাখা হয়, ঝুলিয়ে রাখা হয়, মানে বিচারিক কার্যক্রম দীর্ঘসূত্রিতায় পড়ে, তাহলে মোটামুটি একটা গতি হারাবে, পথ হারাবে। আর ভিকটিম যারা আছে ভুক্তভোগীদের মধ্যে তো একটা এটা নিয়ে চরম হতাশা তো লেগেই আছে। 2012 সালে হামলার পর রামু, উখিয়া ও টেকনাফে সহিংসতার ঘটনায় এজাহারভুক্ত 375 জন সহ 15,182 জনের বিরুদ্ধে 19টি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে 18টি মামলায় 945 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী সংস্থা। এসব ঘটনায় গ্রেফতার সব আসামি এখন জামিনে রয়েছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। দাবি মেনে নেওয়ার আশ্বাসে উত্তরবঙ্গের 3 জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। 4 দিন পর বাস চলাচলে স্বস্তি ফিরেছে যাত্রীদের। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠকে বেতন বৃদ্ধির দাবির বিষয়টি সমঝোতা হয়। শুক্রবার থেকে নতুন বেতন কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়। তবে বৃহস্পতিবার রাতেই বেতন বাড়াতে অস্বীকৃতি জানিয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। সোমবার পরিবহন মালিকদের সাথে শ্রমিকদের বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে হৃদরোগীদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা। বেশিরভাগ হাসপাতালে নেই বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। সিসিইউ এর ব্যবস্থা আছে হাতে গোনা কয়েকটিতে। হৃদরোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ঢাকা সহ বিশেষায়িত বড় হাসপাতালে। এতে রোগীদের অবস্থা জটিল হওয়ার পাশাপাশি বাড়ে মৃত্যু ঝুঁকিও। কুষ্টিয়ায় 250 শয্যার জেনারেল হাসপাতালে হৃদরোগ চিকিৎসার জন্য আশপাশের 4 জেলা থেকে আসেন রোগীরা। সিসিইউ সহ সব ধরনের ব্যবস্থা থাকলেও অবহেলা আর ভোগান্তির অভিযোগ তাদের। অস্বাস্থ্যকর পরিবেশে একদম বারান্দা, যেখানে জায়গাও নেই, একদম বারান্দাতে, নিচতলা বারান্দাতে শোয়ায় রাখা হয়েছিল। সিসিইউ সহ পর্যাপ্ত সুবিধা না থাকায় মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক রোগীদের পাঠাতে হয় কুষ্টিয়া কিংবা ঢাকায়। অন্যদিকে 5 বছর ধরে শূন্য বাগেরহাট জেলা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞের পদটি। এই রোগীদের জন্য অতি জরুরি হচ্ছে সিসিইউ, কিন্তু আমাদের এখানে সিসিইউ নেই। তবে বিকল্প হিসেবে আইসিইউ এসডিইউতে রেখে আমরা এই রোগীগুলোকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে থাকি। কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রতিদিন সেবা নেন হৃদরোগে আক্রান্ত 10 থেকে 12 জন, কিন্তু পর্যাপ্ত ওষুধ নেই হাসপাতালে। যন্ত্রপাতি অকেজো হওয়ায় পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটতে হয় বাইরে। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে সরকারি হাসপাতালে নেই হৃদরোগ বিশেষজ্ঞ। ইন্ডিশন জায়গাতে না কিছু পাইতেছে, কিছু আমরা বাইরের থেকে কিনে আনে চিকিৎসা করতেছি। আমাদের এখানে ক্যাথ ল্যাব নেই। কিছু কিছু রোগীর প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে তাদেরকে একটু হায়ার সেন্টারে পাঠাইতে হয়, যেখানে সিসিইউ এবং ক্যাথ ল্যাব ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে কার্ডিওলজি বিভাগে 15 শয্যার বিপরীতে ভর্তি রোগী 20 থেকে 25 জন। জনবল আর শয্যা সংকটে ধুঁকছে চাঁদপুর জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগ। যে পরীক্ষাগুলি দেয় আমাদেরকে, এই পরীক্ষা নিরীক্ষা যদি আমরা এখানে পাইতাম
তাহলে আমাদের অনেক সেভ হতো। ডাক্তাররা কইছে যে আপনি যেতে চলে যান, ঢাকা চলে যান, যে আপনার এখানে কোনো কাজ হবে না। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে 10 শয্যার সিসিইউ ইউনিট থাকলেও নেই প্রয়োজনীয় সরঞ্জাম। মেশিনারি আছে, কিন্তু সেগুলি আমরা সঠিক জনবল এবং প্রশিক্ষণের অভাবের কারণে আমরা চালু করতে পারছি না। বিশেষজ্ঞ চিকিৎসক, যন্ত্রপাতি ও সিসিইউ না থাকায় সেবাবঞ্চিত চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর সদর আধুনিক হাসপাতালের হৃদরোগীরা। হার্টের রোগী বা এরকম এমার্জেন্সি রোগীদের দ্রুত এখান থেকে রাজশাহী রেফার করে দেয়। ইমার্জেন্সিতে দিয়ে ট্রিটমেন্ট দেওয়ার পরে রাজশাহীতে দিয়ে দেয়। এখানে ভালো হার্টের ডাক্তার হলে আমরা উপকৃত হতাম। জনবল সংকটে পিরোজপুর ও জামালপুরের সরকারি হাসপাতালে নেই হৃদরোগের চিকিৎসার ব্যবস্থা। হাওর অধ্যুষিত সুনামগঞ্জ কিংবা হবিগঞ্জের সরকারি হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগীদের পাঠাতে হয় সিলেটে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরের দুটি রেল স্টেশনের প্ল্যাটফর্মে 3 বছর আগে যাত্রী ছাউনি নির্মাণ হলেও দুর্ভোগ কমার বদলে উল্টো বেড়েছে। চালুর বছর থেকেই পড়ছে বৃষ্টির পানি, নষ্ট হচ্ছে যাত্রীদের জিনিসপত্র এবং স্টেশনের মালামাল। অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলছেন স্টেশনের কর্মকর্তারা। ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের। 2022 সালে দিনাজপুর ও বিরামপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে তৈরি করা হয় নতুন দুটি যাত্রী ছাউনি। সে বছরই বৃষ্টিতে ছাউনি দিয়ে পানি পড়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বৃষ্টির পানিতে নষ্ট হয় বিভিন্ন জিনিসপত্র। প্ল্যাটফর্ম পিচ্ছিল হয়ে ট্রেনে ওঠানামার সময় ঘটে দুর্ঘটনা। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি যাত্রীদের। যখন থেকে কাজ করছে দ্বিতীয়বার, তখন থেকেই ওই অবস্থা। আসলে কর্তৃপক্ষের নজরদারি নাই, যাত্রীদের খুব ভোগান্তি। যাত্রীরা এসে বসতে পারে না, পানিতে ভিজে যায়। তখন যেটা পাওয়া স্লিপ করবে তাও বলা যাবে না। যে কিছুদিন আগে কাজ করছে, বেশি দিন হয় নাই, মনে হয় বছর কেনেও যায় নাই, এদের ইট উঠে শেষ। ছাউনি ঠিক করতে কয়েকবার লিখিত মৌখিকভাবে জানিয়েও সমাধান মেলেনি দাবি স্টেশন কর্মকর্তার। শেড দিয়ে পানি পড়ে, এই ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাইছি। তারা এসে দেখছেন, পরিষ্কার করছেন, তারপরও পানি পড়তেছে, যাত্রীদের ভোগান্তি হচ্ছে। এদিকে প্রকৌশল বিভাগ এ বিষয়ে অন্ধকারে। সৈয়দপুরের ঊর্ধ্বতন প্রকৌশলী জানান তাদের কিছুই জানানো হয়নি, তবে দ্রুত মেরামতের আশ্বাস তার। স্টেশন থেকে তো আমাকে কেউ কিছু জানায়নি। হ্যাঁ, আপনাকে হয়তো বলছে, স্টেশনে কেউ বলছে কিনা জানি না, জানায় না। সেরকম সমস্যা থাকলে আমি ঠিক করে দিব, রিসেন্টলি ঠিক করে দিব সেরকম সমস্যা থাকলে। দিনাজপুর রেল স্টেশনে প্রতিদিন প্রায় 5000 এবং বিরামপুরে প্রতিদিন 2000 যাত্রী যাতায়াত করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে নওগাঁয় সড়ক সংস্কার করে দিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ পৌরসভার আলোপট্টি থেকে সুটকি কালীতলা পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার সড়ক সংস্কার করা হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ তৈরি হয় সড়কটিতে। এতে দুর্ভোগ পোহাচ্ছিলেন এই পথে চলাচলকারীরা। দুর্গোৎসব উদযাপনে দুর্ভোগ লাঘবে ইট বিছে নিজ উদ্যোগেই সড়ক সংস্কারের উদ্যোগ নেন জাহিদুল ইসলাম ধলু। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।